না ও আমার জীবনে আসতো, আর না আমার স্ত্রী মায়ার আমার উপর সন্দেহ বেড়ে যেত, আর আর না ও এইভাবে রিয়্যাক্ট করত। কার কথা বলছেন আপনি? আমি MLA রামশাস্ত্রী বাবুর মেয়ে বন্দনা শাস্ত্রীর কথা বলছি। কিন্তু উনি তো জানি যে ও খুব বড় একটা পলিটিক্যাল ফ্যামিলি থেকে, কিন্তু এটা জানা সত্ত্বেও আমার আর বন্দনার মধ্যে সম্পর্ক রয়েছে। প্রবলেমের ব্যাপার এটাই হলো যে আমার মায়ার সাথে একটা প্রিন্যাপচুয়াল এগ্রিমেন্ট আছে, আর যদি মায়া এই সম্পর্কের ব্যাপারে জেনে যায় তো, আর ও যদি এর জন্য ডিভোর্সের অ্যাপিল করে তো তো আমার সমস্ত প্রপার্টি ওরই হয়ে যাবে। থ্যাঙ্কস মিস্টার হর্ষ। এটা ভালো কথা যে আপনি সেলফ রিয়েলাইজেশনের প্রতি আগ্রহ নিচ্ছেন। আপনি এইভাবেই চলুন। আর এমনিতে তো ডক্টর কাপুর আপনার ওপর আমার এমনিতেই ভরসা আছে, কিন্তু তবুও আমাদের এই কথাবার্তা। ডোন্ট ওয়ারি অ্যাট অল, এটা আমার কাছে পুরোপুরি সুরক্ষিত থাকবে। তুমি এই ব্যাপারে একদম ভাববে না। থ্যাংক ইউ ডক্টর। ইউ ওয়েলকাম। সি ইউ। দীপিকা, এটা হর্ষ বর্মার ক্যাসেট। এটা তুমি আমার লকারে ভালো করে রেখে দাও। আর এই নাও চাবি। এক মিনিট, খুলছি তো। কি হয়েছে অভিষেক? এতক্ষণ ধরে তুই বেল বাজাচ্ছিলিস। দিদি দিদি আমাকে কিন্তু এক্ষুনি বেরোতে হবে। কোথায় যেতে হবে? হয়েছেটা দিদি। কি? আমার কাছে একদম টাইম নেই দিদি। কি টাইম নেই? কোথায় যেতে হবে? হয়েছেটা কি অভি? দিদি আর একটা দিন এখানে থাকলে না ওরা আমাকে একেবারে মেরেই ফেলবে। কে মেরে ফেলবে তোকে? হয়েছেটা কি? দিদি আমি 60টাতে আবার হেরে গেছি দিদি। আবার? আমার বুকিকে 5 লাখ টাকা দিতে হবে দিদি। আর আমি যদি ওই টাকাটা না দিতে পারি না দিদি, তাহলে ওরা কিন্তু আমাকে মেরেই ফেলবে। তাহলে কে তোকে ছাড়বে না? কে মারবে তোকে? দিদি 5 লাখ টাকা অ্যামাউন্টটা কিন্তু অনেকটাই বড়, কিন্তু কালকের মধ্যে টাকাটা জোগাড় করার রাস্তা কিন্তু আমার কাছে একটা আছে। কিন্তু আমি জানি তুমি এই ব্যাপারটা কিছুতেই মানতে পারবে না, সেই কারণে আমি সব ছেড়ে চলে যাচ্ছি দিদি। আভি, আমার কথা শোন। কি রাস্তা আছে বল। ডক্টর দেবেন্দর কাপুর। ডক্টর দেবেন্দর কাপুর? হ্যাঁ দিদি, ডক্টর দেবেন্দর কাপুর এই শহরের সবথেকে বড় সাইকিয়াট্রিস্ট, আর তুমি তো ওনার ক্লিনিকেই কাজ করো দিদি। তুমি ছাড়া দিদি সাহায্য আমাকে আর কেউ করতে পারবে না। কিন্তু আমি কি বা করতে পারি? দিদি আমি ওনার সিন্ধুকের চাবিটা চাই। ওনার সিন্ধুকের চাবি? ওটা দিয়ে কি করবি তুই? দিদি দিদি আমি তোমাকে বোঝাতে পারছি না, কিন্তু ওই সিন্ধুকের চাবি শুধু শুধু সেই জিনিসটাই যা আমার প্রাণ বাঁচাতে পারে দিদি, প্লিজ। অভিষেক, আমি ডক্টর কাপুরকে ধোকা দিতে পারবো না। দ্যাটস ইট। ঠিক আছে, ধোকা দিতে হবে না। ঠিক আছে, ধোকা দিতে হবে না, কিন্তু নিজের ভাইয়ের জন্য একটা কাজ করো, মর্গে নিজের ভাইয়ের লাশটা শনাক্ত করতে অন্তত এসো, বাস। আভি, অভিষেক দাঁড়া বলছে। আভি, সকালে যখন আমি অফিসে পৌঁছালাম আমার সেফ খোলা ছিল, আর তার মধ্যে থেকে একটা টেপ উধাও ছিল। কাপুর, তোমার এখানে যদি চুরি হয়ে থাকে তো
সে রিপোর্ট তোমার পুলিশে করা উচিত ছিল। না কেডি, আমি পুলিশে কমপ্লেন করতে পারবো না। এটা আমার ক্রেডিবিলিটির ব্যাপার। যদি আমার পেশেন্টরা জেনে যায় যে আমার অফিস থেকে টেপ চুরি হয়ে যাচ্ছে, তাহলে গন্ডগোল হয়ে যাবে। আর বিশেষ করে ওই টেপটা। কার ছিল ওই টেপটা? হর্ষ বর্মার। হাই স্কাইজ এয়ারলাইন্সের মালিক? হ্যাঁ, আর অন্য কোনো টেপকে ছোঁয়নি পর্যন্ত। শুধু হর্ষ বর্মার টেপটাই চুরি হয়েছে। কেডি, যদি এই টেপটা খারাপ কোনো মানুষের কাছে চলে যায়, তাহলে অনেক বড় প্রবলেম হয়ে যাবে। কেন, এরকম কি ছিল ওই টেপে? ওই টেপে হর্ষ বর্মা এবং এমএলএ রামশাস্ত্রীর মেয়ের সম্বন্ধের ব্যাপারে কথা বলেছিল। কেডি, একদিকে এমএলএ রামশাস্ত্রীর মেয়ে আছে, আর অন্যদিকে হর্ষ নিজের বউ মায়ের সাথে প্রিনিপিটাল এগ্রিমেন্টে আছে। যদি এই টেপটা অন্য কারো হাতে চলে যায় কেডি, তাহলে হর্ষ বর্মার ক্ষতি তো হবেই, আর সাথে আমার কেরিয়ারটাও পুরো শেষ হয়ে যাবে। আই সি। কাপুর, তুই ছাড়া আর কার কাছে সিন্ধুকের চাবি কোথায় সেই খবরটা ছিল? দীপিকা আমার অ্যাসোসিয়েট, কিন্তু ও এমন করতে পারে না। তুমি তো জানো কেডি, ও আমার সাথে প্রায় 8 বছর ধরে কাজ করছে, আর আমরা একে অপরকে পছন্দও করি। না, এসব কথা তো ঠিক আছে, কিন্তু একটা বিষয় খুব স্পষ্ট, যে যেই এই টেপটা চুরি করে থাকুক, সে তোমার খুবই কাছের একজন মানুষ। আর এটাও ঠিক যে এই কাজটা যেই করে থাকুক না কেন, সে তোমার সঙ্গে বা হর্ষের সঙ্গে যোগাযোগ করবে। আর যখনই তোমার সঙ্গেও যোগাযোগ করে আমায় বলো। মায়া ম্যাডাম, আপনার কাজ তো হয়ে গেছে। ওই টেপটা আমার কাছে আছে। ঠিক আছে, সন্ধেবেলা দেখা করো। সরি, অ্যাকচুয়ালি কষ্ট করে পাওয়া কোনো জিনিসের দামটা তো একটু বেশিই হয়, তাই না? 6 লাখ টাকার কথা হয়েছিল, পেয়ে যাবে। আপনি বুঝতে পারলেন না ম্যাডাম, জিনিসটা অনেক কষ্ট করে পেতে হয়েছে। সেই কারণে এখন ওটার দাম 6 লাখ নয়, বরং 15 লাখ হয়ে গেছে। দেখো, সানির সাথে আমার কথা 6 লাখ টাকারই হয়েছিল, বুঝলে? পেয়ে যাবে 6 লাখ। কাজটা কিন্তু সানি নয়, আমি করেছি, এবং আমি এটার দাম 15 লাখ ঠিক করেছি। আপনি দিতে পারলে ঠিক আছে, না হলে অন্য রাস্তাও আছে আমার কাছে। ইয়েস, ডক্টর দেবেন্দ্র কাপুরের ক্লিনিক থেকে এসছেন। ওনাকে ভেতরে পাঠিয়ে দিন। এটা এটা কি অসভ্যতামি? কে আপনি? অভিষেক, অভিষেক চৌহান। তো কি চাই আপনার? 40 লাখ? হোয়াট? মাথা খারাপ হয়ে গেছে আপনার? আমার তো হয়নি, কিন্তু তোমার নিশ্চয়ই হতে চলেছে। উঠুন আর বেরিয়ে যান এখান থেকে, নইলে আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। এটা সেই টেপটাই যেটা আপনি ডক্টর কাপুরের ক্লিনিকে রেকর্ড করেছিলেন। এটা আপনি কোথা থেকে পেয়েছেন? আরে, আমি আপনাকে বললাম তো, আমাকে ডক্টর দেবেন্দর কাপুর পাঠিয়েছেন। তাহলে এটা তো শিওর যে এই টেপটা নিশ্চয়ই উনি আমাকে দিয়েছেন। এটা শুধু একটা কপি, অরিজিনালের দাম শুধুই 40 লাখ। হ্যাঁ কাপুর, বল। তুমি ঠিক বলেছিলে কেডি, ও হর্ষ বর্মাকে কন্ট্যাক্ট করেছে, আর ওর থেকে 40 লক্ষ টাকা ডিমান্ড করেছে। হর্ষ একটু আগেই আমার অফিসে এসেছিল। ও তো এটাই ভাবছে যে আমি এই ব্যাপারে ইনভলভ। ওই ব্যক্তিটা ঠিক কে? অভিষেক চৌহান, আমার অ্যাসোসিয়েট দীপিকার ছোট ভাই। কিন্তু ও আমার সাথে এমনটা করতে পারে না, ও আমাকে ধোঁকা দিতে পারে না। এই সব অভিষেক চৌহানের কাজ। ওর ভাইয়ের 1 নম্বরের বাজে ছিল। আমি ওই টেপ নিতে যাচ্ছি কেডি। যে কোনো মূল্যেই আমার ওই টেপটা চাই, তার জন্য আমাকে যাই করতে হোক না কেন। না কাপুর, কাপুর দেখ এরকম। চল বরুণ, কোন রকম দুর্ঘটনা ঘটে যাওয়ার আগেই কোথায় স্যার? দীপিকার বাড়ি চল।
ডক্টর কাপুরকে ফোনে পাওয়া যাচ্ছে না। যা ক্লিনিকে গিয়ে চেক করতো। রাইট স্যার। ইন্সপেক্টর আডভলে, কেডি পাঠক বলছি। আপনার এলাকায় মার্ডার হয়েছে, 189 সুমন নগর। এটা কি বোকার মতো কাজ করেছো তুমি কাপুর? আমাকে বললে না কেন? আর তোমার ফোনটা কেন বন্ধ ছিল কালকে? আমি ভয় পেয়েছিলাম কেডি। এটা সত্যি যে আমি কালকে রাত্রে অভিষেকের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমি পৌঁছানোর আগেই সে খুন হয়ে গিয়েছিল। তোমার ওর বাড়িতে যাওয়ার দরকার কি ছিল? পুলিশকে বলা উচিত ছিল যে ও তোমার কেবিন থেকে ওই টেপটা চুরি করেছে হর্ষকে ব্ল্যাকমেল করার জন্য। না কেডি, আমি এটা করতে পারবো না। আমি কারো কথা কাউকে বলতে পারবো না। এটা আমার প্রফেশনাল এথিক্সের বিরুদ্ধে। আমি ওর খুন করিনি। আমি সত্যি বলছি কেডি, আমি অভিষেককে মারিনি। ইয়োর অনার, 6 অক্টোবর রাত 9টার সময় অভিষেক চৌহানের পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। পুলিশ ওখানে ডক্টর কাপুরের ফিঙ্গারপ্রিন্টস পেয়েছেন, কিন্তু ডক্টর কাপুরের এই বক্তব্য যে ওখানে উনি অভিষেকের সঙ্গে শুধু কথা বলতে গেছিলেন, উনি অভিষেকের খুন করেননি। হ্যাঁ, এটা একদম সত্যি স্যার, যে আমি অভিষেক চৌহানের সাথে দেখা করতে গিয়েছিলাম, কিন্তু আমি তার খুন করিনি। চলুন ডাক্তারবাবু, আমি আপনার কথা মেনে নিচ্ছি। এখন আপনি কোর্টকে এইটা বলার কষ্ট করুন যে এমন কি জরুরি কথা ছিল যে আপনি অভিষেকের বাড়ি পর্যন্ত গেছিলেন। আপনি চুপ কেন ডাক্তারবাবু? নাকি আপনার কাছে বলার জন্য কিছুই নেই? চলুন আমরা আপনাকে বলছি ওই রাতে কি হয়েছিল। আপনি অভিষেক চৌহানের বাড়িতে গেছিলেন, কিন্তু ওর সঙ্গে কথা বলতে নয়, আপনি ওকে ধমকাতে গেছিলেন ডাক্তারবাবু, কারণ আপনার সন্দেহ ছিল যে অভিষেকই সেই ব্যক্তি যে আপনার অফিসের লকার থেকে চুরি করেছিল। যখন ও আপনার কথা মানতে রাজি হয়নি, তখন আপনি নৃশংসভাবে ওর খুন করেছিলেন। আই অবজেক্ট ইওর অনার। প্রসিকিউশন আমার মক্কেলের ওপর ভিত্তিহীন অভিযোগ আনছেন। ইনার কাছে ওই বিষয়ে কোনো রকম প্রমাণ নেই যে আমার মক্কেল সেই দিন রাতে গুলি চালিয়েছিল। ইয়োর অনার, এটা হলো অভিষেক চৌহানের সোসাইটিতে থাকা কিছু লোকেদের স্টেটমেন্ট। এদের একটাই কথা যে উনি 6 অক্টোবরের রাতে ডক্টর কাপুরকে অভিষেক চৌহানের ফ্ল্যাটের দিকে রাগত অবস্থায় যেতে দেখেছিল। আর ওরা এটাও বলেছেন ইয়োর অনার যে ডাক্তারবাবুর হাতে একটা রিভলভার ছিল। এটা সত্যি কথা যে আমি অভিষেক চৌহানের বাড়িতে রিভলভার নিয়ে গিয়েছিলাম। আমি খুব রেগেও ছিলাম, কিন্তু আমি যখন ওখানে পৌঁছালাম, অভিষেক অভিষেক ইয়োর অনার, উনি মিথ্যে কথা বলছেন। আর এই কথা সত্যি প্রমাণের জন্য আমি ইন্সপেক্টর আঠাভলেকে ডকে ডাকতে চাই। অনুমতি দিলাম। ইন্সপেক্টর, পোস্টমর্টম রিপোর্ট হিসাবে অভিষেক চৌহানের মৃত্যু .22 ক্যালিবার স্মিথ অ্যান্ড ওয়েসেল রিভলভার থেকে চলা গুলি দিয়ে হয়েছে। আগে হ্যাঁ, আমি ডক্টর কাপুরের কেবিনের তল্লাশি নেওয়ার পরে ওখানে .22 স্মিথ ওয়েসন রিভলভারের লাইসেন্স পেয়েছিলাম, যেটা ডক্টর কাপুরের নামে রেজিস্টার্ড ছিল। উনি এই রিভলভারটা ACE গান সাপ্লায়ার থেকে প্রায় 1 বছর আগে কিনেছিলেন। যখন আমি ডক্টর কাপুরকে জিজ্ঞাসাবাদ করি, উনি বললেন যে ওই বন্দুকটা উনি খাঁড়িতে ফেলে দিয়েছেন। খাড়িতে ফেলে দিয়েছেন? ইয়োর অনার, মানে একটাই এভিডেন্স যা থেকে ওটা প্রমাণ হতে পারত যে খুনি ডক্টর কাপুর উনি খাড়িতে ফেলে দিয়েছেন। ভেরি ইন্টেলিজেন্ট। এটা তো প্ল্যান মার্ডার। ইয়োর অনার, অভিষেকের লাশ দেখে আমি খুব ঘাবড়ে গিয়েছিলাম। ওখানে পৌঁছে আমি রিয়েলাইজ করি যে আমি এটা কি করছি, আর নিজের কাছেই আমি নিজে ছোট হয়ে যাই। আর ওখান থেকে ফিরে আসার সময় আমি আমার রিভলভারটা খাড়িতে ছুঁড়ে ফেলে দিই। আপনার এই বক্তব্যে কোনো দম নেই ডাক্তারবাবু। ইয়োর অনার, ডক্টর কাপুরের কাছে .22 ক্যালিবার স্মিথ অ্যান্ড ওয়েসেল রিভলভার থাকা, ঘটনাস্থলে ওনার উপস্থিত থাকা, আর ওনার ওই রিভলভারটাকে খাড়িতে ফেলে দেওয়া, এই সব কথা এটাই প্রমাণ করে যে খুনি ডক্টর দেবেন্দর কাপুর। কারেকশন প্রসিকিউটর ম্যাডাম, প্রমাণিত না। এই কথাটা পরোক্ষভাবে এটা জানান দিচ্ছে যে ডক্টর
কাপুর এই খুনটা করেছে, কিন্তু এই কথাটা প্রমাণিত হয় না যে ডক্টর কাপুরই এই খুনটা করেছেন। And now, Your Honor, যদি প্রসিকিউটর ম্যাডামের কোনো রকম আপত্তি না হয় তো আমি ইন্সপেক্টর আথওয়ালেকে কিছু প্রশ্ন করার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। হ্যাঁ ইন্সপেক্টর সাহেব, ফরেন্সিক্স রিপোর্ট অনুযায়ী অভিষেক চৌহানের ঘরের মধ্যে ডক্টর কাপুর ছাড়াও অন্য কোনো ব্যক্তিরও আঙুলের ছাপ পাওয়া গিয়েছে, এই কথাটা কি ঠিক? আগে হ্যাঁ, ওখানে ডাক্তার কাপুরের ফিঙ্গারপ্রিন্টস ছাড়াও অভিষেক চৌহানের বোন দীপিকার ফিঙ্গারপ্রিন্টসও ছিল। আমরা আরও ফিঙ্গারপ্রিন্টস পেয়েছি। ম্যাচ করানোর পর বুঝতে পারলাম ওই ফিঙ্গারপ্রিন্টসটা ওখানকার লোকাল গুন্ডা সানির ছিল। হ্যাঁ, আমি অভিষেকের ঘরে গিয়েছিলাম, কিন্তু রাত 9টার সময় নয়, ওরও অনেক ঘন্টা আগে, যখন অভিষেক ঘরে ছিলই না। কি করতে গিয়েছিলেন আপনি অভিষেকের বাড়িতে? এদিক ওদিক কি দেখছেন? আমার প্রশ্নের উত্তর দিন, যে চোরের মতো কি খুঁজতে গিয়েছিলেন ওখানে? আমি ওই টেপটা খুঁজতে গিয়েছিলাম, যেটা অভিষেক নিজের দিদির সাহায্যে ডক্টর দেবেন্দ্র সেলফ থেকে চুরি করেছিল। এটা আপনি কোন টেপের কথা বলছেন? আসলে ওটা আমি হর্ষ বর্মার স্ত্রী মায়া বর্মা বলেছিলেন যে ওনার স্বামী ডক্টর কাপুরের ওখানে কিছু ট্রিটমেন্টের জন্য যেতেন, যেখানে ট্রিটমেন্টের জন্য ডক্টর কাপুর সমস্ত পেশেন্টদের একটা ভিডিও বানাতো, আর ওই ভিডিওতে পেশেন্টরা নিজেদের সম্বন্ধে সবকিছু বলতো। ওনার ওই টেপটা দরকার ছিল, আর ওর জন্য উনি আমায় 6 লক্ষ টাকা দেবার কথা বলেছিলেন। অর্ডার অর্ডার। অভিষেকের দিদি দীপিকা ওই ক্লিনিকেই কাজ করে, এই জন্য আমরা এই কাজটা অভিষেককেই করার জন্য বলেছিলাম, কিন্তু অভিষেক মানতে চাই টেপ তো ওর কাছেই ছিল, কিন্তু ও মিথ্যে কথা বলেছিল যে টেপটা ওর কাছে ছিল না। আরে যদি ওই টেপটা আমার কাছে থাকতো আপনাকে আমি নিশ্চয়ই ফেরত দিয়ে দিতাম। দেখ, ডাবল ক্রস করার আগে এইটুকুনি মনে রাখ যে হর্ষ বর্মার স্ত্রী মায়া এই কাজটা আমাকে দিয়েছিল। ওর মনে লোভ এসে গিয়েছিল, ও হর্ষ বর্মা আর ওনার স্ত্রীর দুজনের কাছ থেকেই টাকা নেওয়ার ধান্দা করেছিল। মিথ্যা কথা বলছেন আপনি সানি। আপনি সন্ধ্যের সময় নয়, রাত 8:30টার সময় গিয়েছিলেন অভিষেকের বাড়িতে, আর ওই সময় উনি বাড়ির মধ্যেই ছিলেন। ওনার কাছ থেকে আপনি ওই টেপটা চাইলেন, আর যখন উনি দিতে অস্বীকার করলেন, আর তখন আপনি রাগের মাথায় উনাকে হত্যা করলেন, ওই টেপ খুঁজলেন, আর পাওয়ার পর আপনি পালিয়ে গেলেন। অবজেকশন ইওর অনার, ডিফেন্সের এই বক্তব্য পুরো ভিত্তিহীন। ওই সন্ধ্যায় কুল্লার এক সরাইখানায় মারপিট করার জন্য সানিকে গ্রেপ্তার করা হয়েছিল, এটা হলো রিপোর্ট। ইওর অনার, সানি ওর বক্তব্যে হর্ষ বর্মার পত্নী মায়া বর্মার নাম নিয়েছেন। আমি জিজ্ঞাসাবাদ করার জন্য ওনাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিসেস বর্মা, সানি ওর বক্তব্যে বলছিল যে আপনি ওকে ওই ডক্টর কাপুরের কাছ থেকে ওই টেপ চুরি করার কাজটা দিয়েছিলেন, আর ওই কাজটার জন্য আপনি ওকে 6 লক্ষ টাকা দেওয়ার জন্য রাজি ছিলেন। ঠিক কথা কি এটা? আগে এটা সত্যি। আমার স্বামী হর্ষ ভার্মার ট্রিটমেন্ট ডক্টর কাপুরই করছিলেন, আর ট্রিটমেন্ট চলাকালীন ওনার সাইকো অ্যানালিসিস করা হচ্ছিল। আমার খালি ওই টেপটা দরকার ছিল। আর এটা করার জন্য আপনি একজন অপরাধীর সহায়তা নিলেন? কারণ আমি জানতাম যে অত সহজে আমি ওই টেপটা পাবো না। তো মিসেস বর্মা, এটা বলুন যে ওই টেপটা পাওয়ার পিছনে আপনার ঠিক উদ্দেশ্যটা কি ছিল? আমার স্বামী হর্ষ ভার্মার থেকে মুক্তি পাওয়া। অর্ডার অর্ডার। জজ সাহেব, আমি আমার স্বামীর সত্যিটা আদালতের সামনে আনতে চেয়েছিলাম, যাতে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স ফাইল করতে পারি। আমি জানতে খুব ইচ্ছুক মিসেস বর্মা যে এই সময় টেপটা কোথায় আছে। ওই টেপটা কখনো আমি পাইনি। অদ্ভুত বিষয়, কেননা আমার কাছে অভিষেকের ফোন রেকর্ডস রয়েছে, যেটা অনুযায়ী উনি আপনাকে ফোন করেছিলেন সেই দিন যেই দিন ওনাকে হত্যা করা হয়। তো ফোনটা আসার পর আপনি ওই টেপটা নিতে ওনার বাড়িতে গিয়েছিলেন নিশ্চয়ই। জজ সাহেব, এই সমস্ত ফালতু কথা।
আমার ডিল শুধুমাত্র সানির সাথে হয়েছিল, আর অভিষেককে তুমি জানিও না। হ্যাঁ, কিন্তু ফোনে কথা বলার পর আপনি নিশ্চয়ই ওনাকে চিনতে পেরে গিয়েছিলেন আর ওই টেপটা নিতে ওনার বাড়িতে গিয়েছিলেন, আর যখন উনি ওই টেপটা দিতে অস্বীকার করলেন বা টাকাটা বেশি চেয়ে ফেললেন তখন আপনি রাগের বশত ওনাকে হত্যা করে দিলেন। সিম্পল, ইজ ইট নট? দেখুন, না আমি অভিষেককে জানতাম আর না আমি কখনো ওর বাড়ি গিয়েছিলাম। তো এটা বলুন যে খুনের দিন 6 অক্টোবরে 8টা থেকে 9টার মধ্যে আপনি কোথায় ছিলেন? বলুন মিসেস মেহরা যে 6 অক্টোবর 8টা থেকে 9টার মধ্যে আপনি কোথায় ছিলেন? আমি আমার বাড়িতে ছিলাম। এই বিষয়টার কোনো প্রমাণ? আছে ইয়োর অনার, ওনার ঘরের চাকর গোপালের এই স্টেটমেন্ট, যেটা থেকে প্রমাণ হয় রাত 8টা থেকে 9টার মধ্যে মিসেস ভার্মা ওনার বাড়িতেই ছিলেন। ডিফেন্স লয়ার আদালতের সময় নষ্ট করছে ইয়োর অনার। সব প্রমাণ আর পরিস্থিতি প্রমাণ করে যে অভিষেক চৌহানের খুনি ডক্টর দেবেন্দর কাপুরি। ইয়োর অনার, আমি আগেই ব্যক্ত করেছি এই বিষয়টায় যে এখনো পর্যন্ত এই বিষয়টার কোন রকম প্রমাণ নেই যেটা থেকে প্রমাণ হয় যে ডক্টর কাপুরি এই খুনটা করেছেন। এই কারণে এই কেসটায় উতলা হওয়া ঠিক হবে না ইয়োর অনার। আরও একজন ব্যক্তি রয়েছে ইয়োর অনার, যার ওই সময় অভিষেকের বাড়িতে থাকা উচিত ছিল, ওনার বোন দীপিকা চৌহান। দীপিকা দেবী, আপনার ফোন কলসের হিসাব অনুযায়ী 8:23 ডক্টর কাপুর আপনাকে ফোন করেছিলেন হ্যাঁ এবং উনি বলেছিলেন যে উনি আপনার ও আপনার ভাইয়ের সঙ্গে দেখা করতে চান। হ্যাঁ তাহলে উনি যখন আপনার এবং আপনার ভাইয়ের সঙ্গে দেখা করতে আসলেন তখন আপনি ওখানে ছিলেন না কেন? বলুন দীপিকা দেবী, আপনি যখন জানতেন যে ডক্টর কাপুরের এতটাই রাগ যে উনি যখন তখন যা খুশি করতে পারেন, তখন আপনার ভাইয়ের সঙ্গে না থেকে আপনি ওকে ওখানে একা রেখে দিয়ে চলে গিয়েছিলেন। কোথায় চলে গিয়েছিলেন? কেন চলে গিয়েছিলেন? বলুন প্লিজ। যখন ডক্টর কাপুরের ফোন এলো তখন ওই সময় অভিষেক ঘরে ছিল না। আমি অভিষেককে অনেকবার ফোন করেছিলাম, কিন্তু ওর ফোনটা সুইচ অফ বলছিল। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। এই জন্য আমি অভিষেককে খুঁজতে ওর বন্ধু কবিরের বাড়ি গেছিলাম, কিন্তু অভিষেক ওখানেও ছিল না। আমি ওখান থেকে বাড়ি চলে এলাম, আর যখনই বাড়ি এলাম আমি এসে দেখলাম অভিষেককে কেউ যেন গুলি মেরে দিয়েছে। গুড স্টোরি, কিন্তু আপনার এই গল্পটা একেবারেই বিশ্বাস করার যোগ্য নয় দীপিকা চৌহান। এটা কি সত্যি নয় যে আপনি চুরি করার জন্য আপনার ভাইকে সাহায্য করেছিলেন? হ্যাঁ, এটা সত্যি। আমি ওর কথা মেনে নিয়েছিলাম, কিন্তু আপনি আপনার ভাইকে সাহায্য করলেন চুরি করার। তারপর যখন আপনি ডক্টর কাপুরকে এই বিষয়ে এতটা চিন্তিত দেখলেন, আপনার মন বদলালো। আপনি ভাবলেন যে আপনাকে ওই টেপটা আবারও ওনাকে ফিরিয়ে দেওয়া উচিত। আপনি আপনার কেবিন থেকে বন্দুকটা চুরি করে আপনার বাড়িতে পৌঁছলেন, যেখানে আপনার ভাইয়ের সঙ্গে একটা লড়াই হলো এবং যেখানে ভুল করে আপনার হাত থেকে গুলি বেরিয়ে গেল। না স্যার, এরকম কিচ্ছু হয়নি। আমি আমার ভাইকে মারিনি। আপনি আপনার ভাইকে খুন করেছেন কেননা আপনি ডক্টর কাপুরকে ভালোবাসেন আর ওনার দুশ্চিন্তা আপনি সহ্য করতে পারলেন না। এই কারণে আপনি আপনার ভাইকে হত্যা করলেন। এটা তুমি কি বলছো কেডি? এটা একদম মিথ্যে। দীপিকা এমন কিছুই করেনি। সে কেন নিজের ভাইকে খুন করবে? সে আমার কেবিন থেকে কোনো গান চুরি করেনি। আমি গান নিয়ে অভিষেকের সাথে দেখা করতে গিয়েছিলাম, আর আমি যখন সেখানে পৌঁছালাম সেখানে দীপিকা ছিল না, ছিল শুধু অভিষেকের লাশ। অবজেকশন ইয়োর অনার, ডক্টর কাপুর এটা নিজেই বলছেন যখন উনি দীপিকার বাড়িতে গেছিলেন তখন দীপিকা ছিল না। তখন উনি রিভলভার নিয়ে অভিষেকের বাড়িতে যান। এইভাবে দীপিকার উপর সন্দেহ করা পুরো ভিত্তিহীন। এবার আমি আমার পরের সাক্ষী মিস্টার হর্ষ ভার্মাকে কাঠগড়ায় ডাকতে চাই। আগে হ্যাঁ, 6 অক্টোবরে ওই 6টা নাগাদ অভিষেক আমার অফিসে এসেছিল। ও ওখানে কি করতে এসেছিল? ও ডক্টর কাপুরের ক্লিনিক থেকে আমার সাইক্রেটিক ট্রিটমেন্টের রেকর্ডিং টেপ নিয়ে এসেছিলেন, আর উনি আমাকে বললেন যে আমি যদি ওনাকে 40 লাখ টাকা না দিই তাহলে ওই টেপ কোনো নিউজ চ্যানেলকে বিক্রি করে দেবেন। আর হ্যাঁ, উনি এটাও বলেছিলেন যে এই টেপের ওনার কাছে আরও অনেক কপি আছে। তখন আপনি তাহলে কি করলেন? তারপরে আমি ডক্টর কাপুরের ক্লিনিকে গেলাম। আমি ডক্টর কাপুরকে বললাম যে অভিষেক চৌহান নামের একজন লোক আমাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছেন। ডক্টর তো ডিনাই করছিলেন, মানতেই চাইছিলেন না। কিন্তু
কিন্তু যেভাবে ডক্টর কাপুর বিহেভ করছিলেন আমার এরা মনে হলো যে হতে পারে উনি হয়তো সবই জানেন, আর হতে পারে যে উনি নিজেই হয়তো ইনভলভ আছেন। তারপর ডক্টর কাপুর এটাও বললেন যে ওকে, ঠিক আছে, যেটা আপনি বলছেন সেটা যদি ঠিক হয় তাহলে এটা আমার রেসপন্সিবিলিটি। তার জন্য যদি আমাকে অভিষেক চৌহানকে খুনও করতে হয় তাহলে আমি সেই টেপ এখানে নিয়ে আসবো। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। থ্যাংক ইউ মিস্টার ভার্মা। ইয়োর উইটনেস স্যার। মিস্টার ভার্মা, আপনি আপনার বক্তব্যে বললেন যে আপনার এরকমটা মনে হচ্ছিল যে ডক্টর কাপুর আর অভিষেক এই ব্ল্যাকমেলের ঘটনার সঙ্গে যুক্ত রয়েছে। আগে হ্যাঁ, যদি এমনটা নাই হতো তো তাহলে অভিষেক ওই টেপ কোথা থেকে পেত? আর তারপর ডক্টর কাপুর পুলিশে কোনো কমপ্লেনই করেননি। আপনিও তো এনার বিরুদ্ধে বা এই ব্ল্যাকমেলের বিরুদ্ধে পুলিশে কোনো রকম অভিযোগ দায়ের করেননি। ছাড়ুন, এটা বলুন যে ডক্টর কাপুর আর অভিষেক আপনার কথা অনুযায়ী আপনাকে ব্ল্যাকমেল করছিল, আর টেপটায় আপনার বেশ কিছু নিজস্ব বিষয় ছিল, আপনি চাইছিলেন না যেগুলো জনসমক্ষে চলে আসুক। তো এইসব এই ঘটনা থেকে বাঁচার জন্য, নিজেকে বাঁচানোর জন্য কি পদক্ষেপ করেছিলেন, কি করেছিলেন? আগে না, আমি কিছুই করিনি। অদ্ভুত ব্যাপার এটা, আপনি কিছুই করলেন না। আপনার ইমেজ সংকটের মধ্যে ছিল, এত বড় একটা ক্ষতি হতে চলেছিল আপনার, আর আপনি কিছুই করলেন না। এটার উত্তর আপনি ডক্টর কাপুরের থেকে আরো ভালোভাবে পেয়ে যাবেন। কিভাবে? কেননা উনি ট্রিটমেন্ট করার সময় উনি আমাকে বলেছিলেন যে তাড়াতাড়ি সিদ্ধান্ত না নেওয়াটা এটাই নাকি আমার সব থেকে বড় প্রবলেম। চলুন, ছাড়ুন, এটা বলুন যে ওই রাতে 8টা আর 9টার মধ্যে আপনি ঠিক কোথায় ছিলেন? আমার 8:15 সময় একটা মিটিং ছিল, আর 9টা পর্যন্ত আমি ওই মিটিংয়েই ছিলাম। ওই 8:15 আপনার জরুরি মিটিংয়ের মধ্যে থেকে 25 মিনিট আপনি উধাও ছিলেন। কোথায় গিয়েছিলেন আপনি? হয়তো আমি ওয়াশরুমে গেছিলাম। ইয়োর অনার, ওই মিটিং এ বড় বড় এয়ারলাইন ওনাররা উপস্থিত ছিলেন, যাদের সাইন এই স্টেটমেন্টে আছে। যে হর্ষ ভার্মা ওই মিটিং এ উপস্থিত ছিল, ডিফেন্স লয়ার এটা বলে যাচ্ছেন যে খুনের জায়গাতে হর্ষ ভার্মার নয়, ডক্টর দেবেন্দর কাপুরের ফিঙ্গারপ্রিন্টস পাওয়া গেছে। ইয়োর অনার। ইয়োর অনার, আমি আগেও বলেছি যে এই আদালত আগামীকাল পর্যন্ত মুলতবি রইল। কেডিসা, কি মনে হয় আপনার, যেই অনুরাগে খুন করে থাকুক না কেন, সে কি টেপের কপিজ পেয়েছে? এটা বলা তো খুব মুশকিল বরুণ, কিন্তু একটা বিষয় তো ঠিক যে এই হত্যা ওই টেপের কারণেই হয়েছে। 4 জন হতে পারে। 1, হর্ষ ভার্মা নিজেই; দ্বিতীয়, ওনার স্ত্রী মায়া, যিনি ওনাকে ঘৃণা করেন, যার গল্প ফাঁস করতে চাইতেন; তৃতীয়, সানি, 6 লক্ষ টাকার জন্য লোভ; আর চতুর্থ, দীপিকা চৌহান। বরুণ, অভিষেক চৌহান কি গাড়ি চালাতো? হ্যাঁ তো মিস্টার ভার্মা, ওই 8:15 আপনার জরুরি মিটিং থেকে আপনি 25 মিনিট ধরে উধাও ছিলেন। কোথায় গিয়েছিলেন আপনি? আমি আপনাকে বলেছিলাম না, আমি হয়তো ওয়াশরুমে গেছিলাম। কোথায় আপনি ওয়াশরুম গিয়েছিলেন? না না, আপনি নিশ্চিতভাবে ওয়াশরুম যাননি। আপনি গিয়েছিলেন অভিষেকের বাড়িতে। ওখানে গিয়ে আপনি ওই টেপস চাইলেন, অভিষেক দিতে অস্বীকার করে, আর আপনি ওকে হত্যা করলেন।
না, এমনটা কিছুই হয়নি। আমি অভিষেকের বাড়ি যাইনি। অদ্ভুত ব্যাপার, আপনি যদি অভিষেকের বাড়িতে না গিয়ে থাকেন তো আপনার কোটের এই বোতামটা ওখান থেকে কি করে পাওয়া যায়? আর এই বোতামের মধ্যে লাগানো যেই সুতোটা রয়েছে তার দ্বিতীয় অংশটা আপনার ওই জ্যাকেটে রয়েছে, যেটা আপনি 7ই অক্টোবর আপনার টেলারের কাছে পাঠিয়েছিলেন ওই বোতামটা সেলাই করার জন্য। আরে আরে, এটা কি ধরনের মজা? মজা নয় কোনো মিস্টার ভার্মা, এটাই হলো বাস্তব। আর এই বাস্তবের লিখিত প্রমাণ জজ সাহেবের টেবিলের উপর রাখা আছে। এবার বলুন যে আপনি অভিষেকের বাড়িতে গিয়েছিলেন কি না? আমি ক্ষমা চাইছি, আমি আদালতকে মিথ্যে কথা বলেছি। আমি অভিষেকের বাড়ি গেছিলাম আর ওর সাথে আমার হাতাহাতিও হয়, কিন্তু আমি ওকে খুন করিনি। কিন্তু হ্যাঁ, যখন আমি ওকে ধমকি ওর বাড়ি থেকে বাইরে বেরোচ্ছি তখন দেখলাম দীপিকা দেবী ওর বাড়ির ভেতর ঢুকছে। হ্যাঁ, যখন আমি অভিষেককে কোথাও পেলাম না তখন আমি আবার বাড়ি চলে আসি। হ্যাঁ, আর যখন আপনি আবারও বাড়িতে ফিরে এলেন আর আপনি অভিষেককে বাড়িতে দেখলেন তো আপনাদের দুজনের মধ্যে ঝগড়া হলো। আপনি ওনার কাছ থেকে ওই টেপটা চাইলেন, উনি দিতে অস্বীকার করলেন, আপনি ওনাকে হত্যা আমি করলেন। আপনাকে কতবার বলেছি যে আমি আমার ভাইয়ের খুন করিনি। যদি আমি নিজের ভাইকে মারতাম তাহলে আমি নিজে গিয়ে পুলিশের কাছে নিজেকে সারেন্ডার করে দিতাম, কিন্তু ডক্টর কাপুরকে কখনোই ফাঁসতে দিতাম না। আমি জানতাম যে যদি ডক্টর কাপুর আমাদের ঘরে আসে তাহলে ওনার আর অভিষেকের মধ্যে ঝগড়া হয়ে যাবে, যেটা আমি চাইতাম না। এই জন্য আমি ডক্টর কাপুরকে বোঝানোর জন্য ওনার ক্লিনিকের দিকে গিয়েছিলাম। ওয়েট আ মিনিট, আমি ওই রাতে মায়াকে আমাদের সোসাইটিতে আসতে দেখেছিলাম। কে জানে এই খুন মায়া করেনি তো? এই মেয়েটা মিথ্যে বলছে। যখন আমি অভিষেকের বাড়িতে যাইনি তখন ও আমার গাড়ি ওখানে কি করে দেখলো? আর এই কথাটার প্রমাণ আমি কোর্টে আগেও দিয়েছি, ইয়োর অনার। আর এই প্রমাণটাকে আরেকটু শক্তপোক্ত করার জন্য আমি মায়া দেবীর গৃহসেবক গোপালকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি, ইয়োর অনার। অনুমতি দিলাম। গোপালবাবু, আপনি পুলিশকে দেওয়া আপনার বয়ানে বলেছিলেন যে আপনার মেম সাহেব ওই রাত 6ই অক্টোবরের রাতে 8টা থেকে 9টার মধ্যে বাড়িতেই ছিলেন। হ্যাঁ, বলেছিলেন। গোপাল কাকা, কি সত্যি উনি বাড়িতে ছিলেন? অবজেকশন, ইয়োর অনার। ডিফেন্স লয়ার এটা কেমন ধরনের প্রশ্ন করছে? ইয়োর অনার, দীপিকা দেবী আদালতে উনি ওনার বক্তব্যে বলেছেন যে উনি মায়া দেবীকে উনার গাড়িতে ওই সোসাইটির ভেতরে যেতে দেখেছেন। এখানে হয়তো দীপিকা দেবী মিথ্যা কথা বলছেন আর নয়তো গোপাল কাকা, কারণ এটা জানা জরুরি যে কে মিথ্যা কথা বলছে, যাতে তার মিথ্যের জন্য তাকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয়। অবজেকশন সাসটেইন। থ্যাংক ইউ, ইয়োর অনার। হ্যাঁ, বলুন গোপাল বাবু, যে 6 অক্টোবর রাত্রে আপনার মেম সাহেব রাত্রি 8টা থেকে 9টার মধ্যে বাড়িতে ছিলেন কি না? সাহেব, আপনি বলেছেন মিথ্যে বললে কঠিন থেকে আরো কঠিন শাস্তি হতে পারে। হ্যাঁ, সেটা তো একেবারেই গোপাল বাবু। সাহেব, আমার দুটো ছোট ছোট বোন আছে। সাহেব, আমার কোনো শাস্তি চাই না সাহেব। ওটা তো মেম সাহেব বলেছিল বলে আমি মিথ্যে বলেছি। ও তো ঘরে ছিলই না, ও তো গাড়ি নিয়ে কোথায় চলে গিয়েছিল। হ্যাঁ সাহেব। এবার বলুন মায়া দেবী, আপনি ওই রাতে অভিষেকের বাড়িতে গিয়েছিলেন কিনা? হ্যাঁ, আমি অভিষেকের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু আমি ওকে খুন করিনি। মিথ্যার পর মিথ্যার পর মিথ্যা মায়া দেবী। সবার প্রথমে তো আপনি আপনার গৃহসেবক গোপাল কাকাকে দিয়ে এই আদালতে মিথ্যে কথা বলালেন। দ্বিতীয়ত আপনি নিজেই মিথ্যা বললেন যে আপনি ওই রাতে অভিষেকের বাড়িতে যাননি। সত্যিটা তো হলো এই যে আপনি ওই রাতে অভিষেকের বাড়ি গিয়েছিলেন, কিন্তু ওখানে গিয়ে আপনি জানতে পারলেন যে অভিষেক হর্ষ বর্মার সঙ্গে টেপে চুক্তিটা করে ফেলেছিল, আর আপনি মেজাজ হারিয়ে ফেললেন আর রাগের মাথায় আপনি অভিষেককে হত্যা করে ফেললেন। না, আমি অভিষেকের বাড়িতে নিশ্চয়ই গিয়েছিলাম, কিন্তু আমি ওকে শাসাতে গিয়েছিলাম। আমি অভিষেককে খুন করিনি। আমি অভিষেকের খুন করিনি। এক্সকিউজ মি কেডি স্যার। ক্ষমা চাইছি, ইওর অনার। ইওর অনার, এইমাত্র এই কেসের সঙ্গে সম্পর্কিত একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আমার কাছে এসে পৌঁছেছে। এই কারণে আমি আদালতের কাছে অনুরোধ করছি যে আমায় এমএলএ রাম শাস্ত্রীর কন্যা
বন্দনা শাস্ত্রীকে আদালতে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি দেওয়া হোক। ইয়োর অনার, আমি বুঝতে পারছি না ডিফেন্স লয়ার এই কেসটাকে কেমন ভাবে মোড় ঘোরাতে চান। বন্দনান শাস্ত্রীর এই কেসের সঙ্গে দূর দূর অবধি কোনো সম্পর্ক নেই। ততটাই সম্পর্ক রয়েছে ইয়োর অনার যতটা এখানে উপস্থিত অন্যান্য সাক্ষীদের রয়েছে। এডি প্লিজ, তুমি এসব। ডক্টর কাপুর, ক্ষমা চাইছি, কিন্তু এই মোড়ে আমাকে এই কথাটা আদালতের সামনে বলতেই হবে। এটা তুমি কি বলছো কেডি? ইয়োর অনার, এই কেসটার শুরু থেকে যেই টেপটার কথা বলা হচ্ছে, যেই টেপ যেটার জন্য অভিষেককে হত্যা করা হয়েছে, ওই টেপে হর্ষ বর্মা আর বন্দনা শাস্ত্রীর অবৈধ সম্পর্কের কথা বলা হয়েছে। আপনি হর্ষ বর্মাকে চেনেন? আগে হ্যাঁ, আমি চিনি। তাহলে তো আপনি অভিষেক চৌহানকেও চেনেন নিশ্চয়ই। আগে না, আমি অভিষেক চৌহানকে চিনি না। আচ্ছা, তো আপনি অভিষেক চৌহানকে চেনেন না। এটা বলুন যে 6 অক্টোবর রাতে 8টা থেকে 9টার মধ্যে আপনি কোথায় ছিলেন? আমি আমার বাবার পলিটিক্যাল পার্টির ইউথ উইং সামলাই। সেটারই মিটিং ছিল ব্যান্ড্রায়, আমি সেখানেই ছিলাম। BMW কালো রঙের MH04969 আপনারই গাড়ি না? আগে হ্যাঁ। এটাই আপনি চালান নাকি আপনার কোনো ড্রাইভার রয়েছে? কখনো আমার ড্রাইভার আর কখনো আমি। কিন্তু আপনি এসব কেন জানতে চাইছেন? আর সেই রাতে ওই সভাতে আপনি এই গাড়িটায় গিয়েছিলেন? আগে হ্যাঁ। অনেক অনেক ধন্যবাদ আপনাকে যে আপনি এত সহনশীলতার সঙ্গে আমার প্রশ্নগুলোর উত্তর দিলেন। একটা শেষ প্রশ্ন, বুঝতে পারছি না আমি যে আপনি যদি ওই গাড়িতে ওই রাতে ব্যান্ড্রা গিয়েছিলেন আপনার ওই সভায় উপস্থিত হতে, কিন্তু আপনার গাড়ি 8:20 আন্ধেরি টোলনাকা কিভাবে ক্রস করলো? এটা কি করে হতে পারে? এরকমটা হয়েছে যেরকমটা আমি বললাম। আপনার গাড়ি ব্ল্যাক কালার BMW MH04969 8:20 আন্ধেরি টোলনাকা ক্রস করছিল। আর এই বিষয়টা প্রমাণ ইয়োর অনার আপনার টেবিলের উপর রয়েছে, আর ইনার গাড়ির নাম্বারও। কিভাবে হলো এটা? হতে পারে, হতে পারে আমি আন্ধেরিতে গিয়েছিলাম কোনো মিটিং এর জন্য। কার সঙ্গে ছিল আপনার এই মিটিংটা? অভিষেক চৌহানের সঙ্গে? কি ফালতু কথা বলছেন আপনি? আমি আপনাকে আগেও বলেছিলাম যে আমি অভিষেক চৌহান বলে কাউকে চিনি না। অদ্ভুত, যদি আপনি অভিষেক চৌহানকে চেনেনই না, তো আপনার গাড়ির এই টোল রসিদ অভিষেক চৌহান বাবুর বাড়ি থেকে কিভাবে পাওয়া গেল? বলুন মিস বন্দনা শাস্ত্রী, আপনার গাড়ির এই টোলের রসিদ অভিষেক চৌহানের বাড়ি থেকে কিভাবে পাওয়া গেল? আমি জানি না যে এই টোল রিসিট ওখানে কি করে পৌঁছালো। আমি বলে দিচ্ছি আপনাকে। 6 অক্টোবর রাতে আপনি আপনার কালো রঙের BMW-তে বসে রয়েছেন। আন্ধেরি টোল নাকা ক্রস করে আপনি অভিষেক চৌহানের বাড়ি পৌঁছলেন ওই টেপসটা উদ্ধার করতে, যেই টেপে আপনার আর মিস্টার বর্মার গল্পগুলো ছিল সব সেখানে। আর ঠিক এই কারণেই আপনি অভিষেককে হত্যা করে ফেললেন। কি ফালতু কথা বলছেন আপনি? আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন? ভালো মতোই জানি যে MLA শ্রী রাম শাস্ত্রীর কন্যা বন্দনা শাস্ত্রী যে ইউথ উইং পলিটিক্যাল পার্টির অধ্যক্ষা, তার সঙ্গে কথা বলছি। আপনার কাছে কি .22 স্মিথ অ্যান্ড ওয়েসন রিভলভার রয়েছে? হ্যাঁ আছে। আপনি কি আপনার রিভলভারটা কিছু সময় আগেই মানক গান সার্ভিসের কাছে সার্ভিসিং এর জন্য পাঠিয়েছিলেন? সেটা তো ইয়ারলি সার্ভিসিং এর জন্য দিয়েছিলাম। ইয়ারলি সার্ভিসিং এর জন্য পাঠিয়েছিলেন ইওর অনার। আর ইয়ারলি সার্ভিসিং এর পর যখন নিয়ে আসা হয় তখন একবার ফায়ার করা হয়ে থাকে এটা জানার জন্য যে গানটা ঠিক মতো চলছে কিনা, ঠিকঠাক কন্ডিশনে রয়েছে কিনা। এরকমই ট্রায়াল ফায়ার ইনার .22 স্মিথ অ্যান্ড ওয়েসন থেকে করা হয়েছিল। আর ব্যালিস্টিক্সের এটা বক্তব্য হলো ইওর অনার যে ইনার চালানো সেই গুলিটা আর স্বর্গীয় অভিষেক চৌহানের মৃতদেহ থেকে পাওয়া ঘাতক গুলি দুটোরই মিল পাওয়া যায়। অ্যান্ড ইওর অনার, পোস্টমর্টম অনুযায়ী অভিষেকের মৃত শরীর থেকে যে গুলিটা পাওয়া গিয়েছে সেই গুলিটা বন্দনার রিভলভার থেকে বেরিয়েছিল। ওই দুটো গুলি একটাই বন্দুক থেকে বেরিয়েছে, তার মানে আপনার বন্দুক থেকে বেরিয়েছে, তার মানে আপনি অভিষেক চৌহানকে হত্যা করেছেন। MLA শ্রী রাম শাস্ত্রীর কন্যা মিস বন্দনা শাস্ত্রী, am I right or am I right? হ্যাঁ
চৌহানকে খুন করেছি। অর্ডার অর্ডার। কিন্তু আমি ওখানে অভিষেক চৌহানকে খুন করতে যাইনি। আমি তো আমার কাছে হর্ষের ফোন এসেছিল যে অভিষেক চৌহান নামে কোনো এক ব্ল্যাকমেলারের কাছে ওই টেপ আছে যেটা ও ডক্টর কাপুরের ক্লিনিকে রেকর্ড করেছিল, আর সেখানে উনি আমার নাম তুলেছিলেন। আমি খুব দুশ্চিন্তায় পড়ে যাই। যদি এই টেপ সবার সামনে এসে যায় তাহলে আমার পলিটিক্যাল ক্যারিয়ারে এর প্রভাব পড়তে পারে। আর হর্ষ আমাকে বলেছিল যে ও অভিষেকের বাড়ি যাচ্ছে, তাই আমি অভিষেকের বাড়ির দিকে রওনা দিই। কিন্তু যখন আমি অভিষেকের বাড়ির দরজা অবধি পৌঁছই, দেখো, আমার দুর্বলতার সুবিধা নেওয়ার চেষ্টা করো না। আর যদি ওই টেপের কোনো কথা কোনোভাবে মায়ের কাছে পৌঁছয় না, তাহলে খুব খারাপ অবস্থা হবে কিন্তু তোমার। ভয় কেন পাচ্ছ ভাই? হ্যাঁ, স্ত্রী যদি চলে যায় তো ওই এমএলএর মেয়ে আছে না বন্দনা তোমার সঙ্গে, আরে তোমার কি কমতি আছে ভাই? বন্দনার আর আমার কোনো সম্পর্ক নেই। আমার সম্পর্ক আছে শুধু মায়ার সঙ্গে। মায়া আমার স্ত্রী, বন্দনা কেউ না, বুঝলি? বন্দনার মতো মেয়েদের আমি শুধু ব্যবহার করি। হ্যাট! তুমি কালকে 40-এর জায়গায় 50 লাখ পাবে, কিন্তু মনে রাখবে কোনো রকম চালাকি যেন না হয়। আমি তো হর্ষকে সত্যি ভালোবেসেছিলাম, কিন্তু ওর মুখ থেকে নিজের ব্যাপারে এইসব কথা শোনার পর ওর ওপর থেকে ভরসা উঠে গিয়েছিল আমার। আর শুধুমাত্র হর্ষকে অভিষেকের খুনের দায় ফাঁসানোর জন্য আমি অভিষেককে মেরে দিলাম। আমার তো এটা মনে হয়েছিল যে হর্ষ অভিষেকের খুনের দায় নিশ্চয়ই সাজা পাবে, কিন্তু দুর্ভাগ্যবশত ডক্টর কাপুর হঠাৎই ওখানে পৌঁছে যায়। থ্যাংক ইউ মিস বন্দনা শাস্ত্রী, দ্য ডিফেন্স রেস্টস ইওর অনার। সমস্ত সাক্ষী নজরে রেখে আর বন্দনা শাস্ত্রীর স্বীকারোক্তির পর এই আদালত ডক্টর দেবেন্দ্র কাপুরকে সসম্মানে মুক্তি দিচ্ছে আর বন্দনা শাস্ত্রীর ওপর অভিষেক চৌহানকে খুনের মামলা চালানোর হুকুম দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। কাপুর সাহেব, কি ব্যাপার? রেহাই পেয়ে আপনি কোনো রকম ভাবে খুশি নয় মনে হচ্ছে। কেডি, তুমি তো জানো আমি কখনোই এটা চাইনি যে আমার পেশেন্টদের কথা সারা পৃথিবী জানতে পারুক, তাও আবার আমার জন্য। কাপুর দেখ, তোর সত্যিটা তোর জায়গায় ঠিক, আমি তো বলবো বেশ প্রশংসনীয়, কিন্তু কারোর সত্যির কারণে যদি অপরাধী তার কৃতকর্মের জন্য শাস্তি না পায়, সেটা তো একদমই ঠিক নয় না বন্ধু?